নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের আরও ৩ জেলায় বিএনপির জনসভা। শুরুতে ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিচ্ছেন তারেক রহমান। হবিগঞ্জে জামায়াতের নির্বাচনী সমাবেশে দলের আমির, এরপরে যোগ দেবেন সিলেট ও মৌলভীবাজারের জনসভায়। ছুটির দিনে সারা দেশে জমজমাট প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন একের পর এক এলাকা, স্থানীয় সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনী প্রচারে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দলের কাণ্ডারির আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আজ ঠাকুরগাঁওয়ের পর দুপুর 1টায় নীলফামারীর পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে জয়ী হলে জোট সরকার গঠন করবে না বিএনপি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি একাই সরকার গঠনে প্রয়োজনীয় আসন অর্জন করবে বলেও আত্মবিশ্বাসের সাথে জানান তিনি। জামায়াতের সাথে জোট গঠন ইস্যুতে প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছোড়েন তারেক। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জোট সরকার করলে বিরোধী দলের আসনে কে থাকবেন? ভারসাম্যের জন্য একটি সরকারের বিরোধী দল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন। এই মুহূর্তে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, প্রতিশোধ ভালো কোনো ফলাফল আনবে না। তরুণদের কর্মসংস্থান, জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ উত্তরবঙ্গের 3 জেলায় যাবেন। আর এই বিষয়ে সবশেষ খোঁজখবর জানতে আমরা ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হব সহকর্মী আরেফিন শাকিলের সঙ্গে। আরেফিন, জনসভাস্থলে এখন পর্যন্ত জনসমাগম কেমন দেখছেন মানুষের, এবং পাশাপাশি কি কি কর্মসূচি হাতে আছে সেটি জানতে চাই আপনার মাধ্যমে। এরই মধ্যে কিন্তু ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মানুষ কিন্তু এর মধ্যে জনসভাস্থলে হাজির হয়েছেন। এবং আপনাকে যে ছবিও তো দেখাচ্ছে, একেবারে জনসমুদ্র তৈরি হয়েছে পুরো স্কুল মাঠটায়। এবং এরই মধ্যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সমাবেশের, সেই আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়েছে। এবং সমাবেশে এরই মধ্যে যারা এই অঞ্চলে, অর্থাৎ এই পঞ্চগড় 1 এবং 2 আসনের যারা বিএনপির প্রার্থী, ঠাকুরগাঁওয়ের 3টি আসনের যারা বিএনপি প্রার্থী, তারা মূল মঞ্চে এসে হাজির হয়েছেন। এবং তারেক রহমান ধারণা করা হচ্ছে 11:30 নাগাদ তিনি এখানে এসে এই ঠাকুরগাঁও এসে পৌঁছাবেন। এবং তিনি মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এখানকার সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও আসবেন। এই সমাবেশ শেষ করে তিনি যাবেন নীলফামারী থেকে আবারও তিনি দিনাজপুরে আসবেন। দিনাজপুরের সমাবেশের মাধ্যমে উত্তরবঙ্গে 1 সপ্তাহের পর যেই 1 সপ্তাহ ব্যবধানে যে কর্মসূচি, সেই কর্মসূচির সমাপ্তি টানবেন। এবং এরই মধ্যে যারা এসছেন তারা কিন্তু নানান দাবি নিয়ে এসছেন। তারা বলছেন যে এই ঠাকুরগাঁও নানান কারণে অবহেলিত, নানানভাবে ঐতিহাসিকভাবে তারা এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত। সেই উন্নয়নের বঞ্চনা থেকে যেন তারেক রহমান এই ঠাকুরগাঁওকে বের করেন এবং এখানে যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন যেন হয়, সেই দাবি তারা হাজির হয়েছেন। নিঃসন্দেহে সেই দাবি নিয়েও তারেক রহমান কথা বলবেন। রনি, আরেফিন শাকিল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম।
কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোনো ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের কেউ বাধা দেওয়ার সাহস দেয়। তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত 17 মাসে আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি। ভবিষ্যতের বাংলাদেশে এমন হবে ইনশাআল্লাহ। হা ভোটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ন্যায় বিচার সমাজে কায়েম হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, দর্শন, খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাঁড়িপাল্লা না, এবার 11 দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক। এই হবিগঞ্জ জেলার 4টি আসন, 1টি আসনে দাঁড়িপাল্লা, 2টি আসনে দেয়ালগড়ি, 1টি আসনে রিক্সা। যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা, যেখানে দেয়ালগড়ি সবাই আমরা দেয়ালগড়ি, যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাঁড়িপাল্লা। আমি এখন অনুরোধ জানাবো, এক এক করে হবিগঞ্জ 1 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। হবিগঞ্জ 1-এ 11 দলীয় নির্বাচনী অক্ষ, যেটাকে আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি। ছুটির দিনে রাজধানীতে নির্বাচনী প্রচারের গণসংযোগে ব্যস্ত ভূমিকা পালন করছে প্রার্থীরা। প্রচারণার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। তবে শুরুতে চলে যেতে চাই গুলশানে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রার্থীদের প্রচার গণসংযোগের সেখানকার অবস্থা কি দেখতে পাচ্ছেন জানাবেন। অনেক অপেক্ষা, আর মাত্র 3 দিনের। আজকে কিন্তু ভোর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছে। ঢাকা 17 আসনে, এই আসনে জামাত মনোনীত একজন প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজন হেভিওয়েট প্রার্থী। সকাল থেকেই কিন্তু দেখেছি দুজনের প্রচারণায় বেশ জমজমাট হয়ে উঠেছে এলাকায়, এবং নানা প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছেন। বিভিন্ন অঙ্গ সংগঠন থেকেও কিন্তু তাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই মুহূর্তে যারা প্রচারণা করছেন এই এলাকাটিতে তারা হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা। তাদের একজনের সাথে কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকেই ভোটারদের কাছে গিয়েছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিংবা তাদের কীরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের সমর্থনে, দানের শীষের সমর্থনে ঢাকা 17-তে আজকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমাদের সাথে 10-12 জন জুলাই যোদ্ধা আছে, তারাও আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেছে। তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে প্রতি আকৃষ্ট হয়ে তারা আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এলাকার লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। আপনাকে বলছিলেন যে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন, কারণ অল্প কয়েকদিন অপেক্ষায় তারা কিন্তু প্রচারণায় বেশ জমজমাট হয়ে উঠেছে, এমনটাই কিন্তু বলা যায়। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলশান থেকে সহকর্মী রেদওয়ান। এবার চলে যেতে চাই বাসাবোতে। বাসাবো এলাকাতে আছেন সহকর্মী রাশেদ নিজাম। নিজাম, জানাবেন যে আসলে এই যে প্রার্থীদের প্রচার গণসংযোগের সেখানকার কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন? অনেক, আমি এই মুহূর্তে আছি ঢাকা 9 আসনের বাসাবো বাজার এলাকায়। এখানে এখন প্রচার করছেন যিনি স্বতন্ত্র প্রার্থী, ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছেন, তাসনিম জারা। তিনি এই বাজারের গেট থেকে প্রচারণা করে ভিতরে গিয়েছেন, বাজারের ভিতরে। তো আমরা সবসময় প্রার্থীদের সাথে কথা বলি। আমরা এবার একটু এই এলাকার যারা মানুষ, যারা এই এলাকার বাসিন্দা, তাদের সাথে কথা বলতে চাই যে সামনে যেহেতু নির্বাচন, এখানে আমরা একটি চালের বড় আড়ত দেখতে পাচ্ছি, আড়ত কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কিছু স্থানীয় মুরব্বী আছেন এলাকার। আপনারা এই যে প্রার্থীরা আসছেন ভোটের জন্য, আপনারা কোন কোন বিষয় প্রার্থীদের কাছে চান কিংবা এলাকাবাসী কী কী সমস্যা আপনাদের রয়েছে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হইলো যে আমাদের এই যে এলাকার যে রাস্তাঘাটগুলি,
এইটা আমরা একটু সংস্কার চাই, যাতে আমাদের আমাদের লোকজন চলাফেরা, আমাদের গাড়ি চলাফেরা সর্বদিক দেয়া, এবং একটা ঢাকার শহরের যে রাস্তা যেই পরিমাণ হওয়ার উচিত ছিল ওই রকম পর্যায়ের আমরা চাই। আরেকজন এখানে আছেন, বাসাবো এলাকায় আপনার কাছে বড় সমস্যা কি? পরামর্শ রাস্তাঘাট যাবে না, রাস্তাটা বড় হলে সুন্দর হলে পরিষ্কার থাকলে এই গাড়ি স্ট্যান্ডার্ডে সরিয়ে গেলে পরিবেশটা ভালো হলে সুন্দর হলো, মানে চলাফেরার লেগে ভালো আর কি, এটুকু আর কি আমরা ভাবছি। এর বাইরে আর কোনো সমস্যা কি এদিকে নেই? সমস্যা তো ভরপুর, সবসময় নাই মানে আচ্ছা, এই যেমন মাঝে মধ্যে সিন্ডিকেট করে, এই যে 15 দিন ধরে তেল নেই, কোম্পানিগুলো সব তেল দিচ্ছে না, কেন দিচ্ছে না? এটা কি আপনারা দেখেন কোনো সময় বা কেউ ধরে যে কেন দিচ্ছেন না? প্রার্থীদের কাছে আপনারা কি বলতে চান সংক্ষেপে বলুন। প্রার্থীদের যাদের বলতেছে তারা যদি আসে ক্ষমতায়, তারা এই ছোটো ছোটো জিনিসগুলো যেন লক্ষ্য রাখে। যেমন বাজার পরিস্থিতি সবচেয়ে বেশি, হঠাৎ করে দাম বাড়ে কমে, সিন্ডিকেট করে, এই জিনিসগুলো যেন দেখে। এর বাইরে আর কোনো সমস্যা? বাইরে সমস্যা তো যাতে আছে সব আস্তে আস্তে ঠিক করতে হবে, রাস্তাঘাটের সমস্যা আছে এগুলো ঠিক করতে হবে। আর আমাদের বাজারে চাঁদাবাজি নাই, অন্য অন্য সাইডে আছে, কিন্তু আমাদের গাড়ি টাড়ি আসতে গেলে রাস্তায় ধরে, চাঁদাবাজি রাস্তায় আছে, বা সব বাজারে চাঁদাবাজি নাই। আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। এখানে এই প্রবীণ বাসিন্দারা বলছিলেন নানা ধরনের সমস্যার কথা। এখানে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে বাসাবোর মূল সমস্যা কি? আমার কাছে বাসাবোর মূল সমস্যা হচ্ছে রাস্তাঘাট, মাদক। কিছু সংখ্যক লোক আছে মাদক ব্যবসায়ী, এদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, আর পুরো রাস্তায় আপনার খারাপ। আমরা যাতায়াতের ব্যবস্থা নেই, রাস্তাঘাটে আপনার দেখবেন যে অনেক মানুষ ভিড় লেগে থাকে, দোকানে যেতে পারে না, এই অবস্থা। আমরা এখানকার যে ভোটাররা রয়েছেন তাদের যে ভাবনা বুঝলাম, বাসাবো এই এলাকার মূল সমস্যা আসলে রাস্তাঘাট, এটাই তাদের কাছে আসলে এমপি প্রার্থীর কাছে মূল চাওয়া এখানকার ভোটারদের। অনেক রাশেদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় প্রার্থীদের পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগে চলাচ্ছে উত্তাপ। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। সেখানে আছে সহকর্মী আনিস কবির। আনিস, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখতে পাচ্ছেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে তারা কি বলছেন? অনেক আসলে কিন্তু নির্বাচন যতই গণিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের লক্ষ্মীপুর জেলার যে আইনজীবী সমিতি যারা রয়েছেন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু লিফলেটগুলো বিতরণ করছেন এবং তার গণসংযোগ করছেন যে ভোটারদের প্রার্থীদের মাঝে ভোট প্রদানের জন্য, এবং তারা চাচ্ছেন যে নির্বাচন যতই কিন্তু গণিয়ে আসছে কিন্তু আসলে এতে করে প্রার্থীরা কিন্তু তাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু তারা সেটি কিন্তু প্রতিটি অঞ্চলে কিন্তু পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন, যার একটি মাত্র কারণ হচ্ছে প্রতিটি ভোটে তাদের কিন্তু চাচ্ছেন যে তারা যে প্রার্থীরা যেন তাদের যে গণসংযোগ রয়েছে সেই ঘরে ঘরে গিয়ে তাদের পৌঁছানোর জন্য, এবং সেই পক্ষ থেকে তারা চালিয়ে যাচ্ছেন। এবং নির্বাচনী কেন্দ্র করে কিন্তু আসলে কিন্তু লক্ষ্মীপুর জেলায় কিন্তু যে অবৈধ অস্ত্র রয়েছে সেই সংখ্যা রয়েছেন ভোটারদের মাঝে। কারণ ভোটাররা বলছেন যে বর্তমানে যে তারা যে ভোটাররা রয়েছেন যে আশঙ্কা করছেন যে বর্তমানে যে অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো যদি অবৈধভাবে উদ্ধার করা না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের শঙ্কা রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাচ্ছি যে বর্তমানে যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং চষে বেড়াচ্ছেন এবং তাদের অন্যান্য যে কর্মীরা সম্পর্ক রয়েছেন তারা সেই প্রার্থী সমর্থন অনুযায়ী ভোট ছাড়ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। অনেক আপনাকে ধন্যবাদ আনিস কবির। একটু মাগুরার দিকে তাকে চাই, প্রচারণার খোঁজ খবর জানবো আলিমুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, গণসংযোগে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? আপনি জানেন যে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, তো তারই অংশ হিসাবে যে মাগুরা 1 আসনে আমরা আছি, মাগুরা 1 আসনের শহরের কলেজ পাড়াতে, যেখানে বিএনপির একটি পোলিং এজেন্টদের প্রশিক্ষণ হচ্ছে। আমার সাথে আছেন মাগুরা 1 আসনের যে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান। আমরা এই মুহূর্তে তার কাছে চলে যাচ্ছি, তার কাছেই শুনবো যে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। বেসিক্যালি আসলে প্রতিশ্রুতি তো কিছু দিতেই হয়, আমরা যা করতে পারবো সেরকম কথাই আমরা বলছি। যেমন মনে করেন আমরা মাগুরা অঞ্চলে আসলে কোনো শিল্প কলকারখানা ওরকম না থাকার কারণে এখানে বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো সেই জন্য আমাদের ইচ্ছা, আমাদের দল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভোটে যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন,
তাহলে নিশ্চয়ই আমরা একটা বেসিক শিল্পনগরী গড়ে তুলবো, একথা আমরা বলছি। আমরা এর পাশাপাশি এটাও বলি যে শুধুমাত্র যে এই বেকার সমস্যার সমাধান তাই নয়, আমাদের এইখানে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় নাই আশেপাশে। আমাদের ইচ্ছা শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রসারের জন্য একটি এগ্রো বেসড কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। শুনছিলেন যে বিএনপির যে প্রার্থী সে কিন্তু যে নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া যে দলগুলো আছে তারা সবাই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আলিমুজ্জামান উজ্জ্বল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মাগুরা থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণা সবশেষ। পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে ওই হামলা চালানো হয়, যাতে প্রাণ গেছে ৩১ জনের। আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানায় আইএসের এক সদস্য শরীরে বিস্ফোরক বেঁধে ওই হামলা চালায়। অপর এক হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করে বলেও জানানো হয়। ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে ২০০৮ সালে পাকিস্তানের ম্যারিয়ট হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, যাতে প্রাণ যায় ৬০ জনের।